সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খোলা বয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমাদের খোলা বয়ানের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহসাধারণ সম্পাদক জাবেদ আহমেদ। আমরা জাবেদ আহমেদকে ধন্যবাদ জানাবো আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে এবং খোলা বয়ানকে ধন্যবাদ আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্নতে চলে যাব। আমাদের আসলে কিছু প্রশ্ন রয়েছে যা আমরা আপনার থেকে জানতে চাই। আপনি আপনার মতে আমাদেরকে জানাবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন নির্বাচিত সরকারকে সামনে রেখে জনগণের প্রধান প্রত্যাশা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমরা সদ্য ত্রয়োদশ সংসদ নির্বাচন অতিক্রম করেছি। এতে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে নির্বাচিত হয়েছে। আর 5ই আগস্টের পর থেকে আমরা যেই পরিস্থিতি অতিক্রম করছি, এতে জনজীবনের নিরাপত্তাটা হচ্ছে 1 নম্বর কনসার্ন ম্যাটার। এবং সরকারকে প্রথম এবং প্রধান দায়িত্ব হিসেবে জননিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে। তার পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে তাকে অ্যাক্টিভেট করতে হবে, যাতে করে জনগণের জননিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। একই সাথে আমরা জানি যে গত প্রায় 1 দশক ধরে আমাদের অর্থনীতি টালমাটাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তার মধ্যে 5ই আগস্টের পরে আমাদের অনেকগুলো কার্যক্রম স্থবির হয়ে যায়। এই স্থবির জায়গাগুলোতে আমরা কীভাবে ওভারকাম করতে পারি, তার জন্য একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতিটাকে ঢেলে সাজানোর কাজটা এই সরকারের প্রধান দায়িত্ব হবে। একই সাথে মূল্যস্ফীতি তাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছে। তাই আমি মনে করি সরকারের সামনে প্রধান দুটো কাজ এই মুহূর্তে, একটা হচ্ছে যে জননিরাপত্তা নিশ্চিত করা, আর একটা হচ্ছে ওই অর্থনীতিকে পুনর্গঠন বা পুনর্বিন্যাস করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। একই সাথে এই অর্থনীতির সাথে সংশ্লিষ্ট ব্যাংকিং সেক্টরের উপর মানুষের একটা চরম চলে এসেছে। মানে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না। এই জায়গাটা তাকে দ্রুত একটা আস্থার জায়গায় আনতে হবে। এই জায়গাগুলো মূলত এই অর্থনৈতিক কাঠামোর মধ্যে কয়েকটা জায়গায় সরকারকে খুব দ্রুতভাবে দায়িত্ব নিতে হবে আর জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার মতে মহিলা আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত নাকি বর্তমান পদ্ধতিতে কার্যকর? দেখুন, নারী আসনে আমরা কিন্তু সরাসরি নির্বাচনের জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি, এবং আমরা মনে করি যে এখনো পর্যন্ত এটা আমাদের রাষ্ট্রীয় সামর্থ্যের বাইরে। তার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত নারীদেরকে সেভাবে সামনে আনেনি, বা নারীর নেতৃত্ব আমরা দীর্ঘ 30 বছর ধরে দেখেছি। শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজন নারী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীর যে অগ্রযাত্রা এই জায়গাটায় বারবার বাধা সৃষ্টি হয়েছে এবং নতুন নারী নেতৃত্ব আসেনি। আপনার কি মনে হয় না যে 5ই আগস্টের পর যে নারীদের যে একটা ভূমিকা ছিল, সেক্ষেত্রে আমরা নারীদেরকে দেখুন, শুধু 5ই আগস্ট না, আমরা যে 60-এর দশকে আমাদের রাজনীতিকে বিচার বিবেচনা করি, তখন আমাদের নারীদের বিশাল একটা ভূমিকা ছিল। আমরা 52-এর ভাষা আন্দোলন মুভমেন্ট 1949 থেকে 52 সাল পর্যন্ত আমাদের নারীদের ভালো একটা অবস্থান ছিল। তারা অনেক বেশি অংশগ্রহণ নিয়েছিল। আবার 60-এর দশকে যে মুভমেন্টটা হয়, এখানে আমাদের নারীদের অবস্থানটা খুবই ভালো ছিল। তার মধ্যে আমরা কয়জন নারীকে পেয়েছি? মতি চৌধুরী, সাজেদা চৌধুরী, কই এর বাইরে তো আমরা দেখি না। এই 90 তো অনেকের ভূমিকা ছিল। সেই সময় তারা সামনে আসতে পারেনি। সেলিনা রহমান কয়েকজন আসলো, কিন্তু সেই অর্থে ফ্লোরাইজিং হয়ে একটা যে পাওয়ার বা ইকুইভ্যালেন্ট একটা জায়গাতে এসে যে নারী পুরুষের সমন্বয় সাধনের কাজে আসবে, ওই জায়গাটা আসলে আমরা কোনো নারীকে সেই অর্থে পাইনি। এর কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো পুরুষতান্ত্রিক সমাজ, সামন্তবাদী সমাজের মধ্যে যে সংঘাত, এর মধ্যে যে আবদ্ধতা, এর মধ্যে তারা আটকে আছে। এখান থেকে আমাদের নারীদের বেরিয়ে আসাটা একটু কঠিন। যে আমরা যদি সর্বশেষ 24কে দেখি, অনেক নারীকে আমরা দেখি রাজপথে। নারীরা প্রতিটা পদে পদে বাধা দিয়েছে, কিন্তু এই 24-এর পরে যখন হাসিনার পতন হলো, পতনের পর আমরা দেখলাম সেই নারীরা আবার ঘরে চলে গেছে। ফলে এই যে নারীর নেতৃত্ব উঠে আসা, তাদেরকে আমরা কিন্তু সামাজিকভাবে পাচ্ছি না। আর রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেই পরিবেশটা, আবহাওয়াটা এখনো পর্যন্ত নেই। একজন নারীকে তারা লিডার হিসেবে মেনে নেবে বা নারী অগ্রগতি আমরা দেখতে পাবো। তাই আমি মনে করি এখনো পর্যন্ত আমরা সরাসরি নারী আসনে নির্বাচনের জায়গাটা আমরা এখন গিয়ে পৌঁছাইনি। ধন্যবাদ। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, নারীর প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলো কি ধরনের অভ্যন্তরীণ সংস্কার দরকার? এই বিষয়টা হচ্ছে, নারীর যদি বাড়াতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর খুলনা হচ্ছে পাল্টে ফেলতে হবে। এক যেমন? নম্বর,
এক নম্বর কথা আমরা এটা করতে পারি, এই ধরেন আমাদের মনে হয় এই 2001-এর পর থেকে মনে হয় আমাদের সংসদে 30 থেকে 50 জনে উন্নীত হয়েছে নারী সাংসদ। যদি এখানে দল মত নির্বিশেষে একটা কাজ করতো, 5 জন ডাক্তার, 5 জন এই আইনজীবী, 5 জন চার্টার অ্যাকাউন্ট্যান্ট, 5 জন বিবিএ এমবিএ বা বিজনেস সেক্টরে ডেভেলপ, 5 জন জার্নালিস্ট, 5 জন সাংস্কৃতিক জগৎ থেকে, হ্যাঁ, যদি আমরা আনতাম তাহলে হয়তো 25-25 ভাগ হয়ে যেত। তাহলে এই 25 জন নারী থেকে আমরা একটা পারফরমেন্স পেতাম। আমি ধরে নিচ্ছি তাদেরকে তারা আনলো যারা হয়তো রাজনৈতিকভাবে অতটা ইনভলভ না, কিন্তু 5 জন অর্থনীতির জায়গা থেকে, মানে চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ইকোনমিক্স স্টুডেন্ট, বিবিএ এমবিএ করা কর্পোরেট জগতে যখন তারা আসতো, তারা অ্যাটলিস্ট আমাদের বাজেট নিয়ে আলোচনা করতে পারতো। যখন একজন ডাক্তার আসতো, সে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে পারতো। হ্যাঁ, একজন এই সাংস্কৃতিক কর্মী যদি আসতো, লেখক, তাহলে তারা তাদের জগৎটা নিয়ে কথা বলতে পারতো। আমাদের একটা জগৎ তৈরি হতো, রাজনৈতিক দলগুলো এই মানুষগুলোকে তাদের মধ্যে কীভাবে একত্রিত করবে, এই জায়গা নিয়ে কাজ করতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা যেটা দেখি, আমরা যদি 2001 থেকে টিল 2 দেখি, আমাদের সংসদে তাদেরকে নেওয়া হয়েছে, একজন নেতার স্ত্রী, একজন নেতা বঞ্চিত হয়েছেন, তার বোন বা স্ত্রীকে তারা সংসদে নিয়ে গেছে, তারা কথাই বলতে পারেনি। হয়তো বা এখানে কোনো সাংসদ গিয়ে গান গাইছেন, কোনো সাংসদ রাতের স্বপ্ন দেখে প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতা লিখেছেন, এগুলো নিয়েই হলো। এবং কিন্তু তাদেরকে আমরা যে সংসদ যে আইন প্রণয়ন এবং নীতিমালা প্রণয়ন জনগণের জন্য, এই জায়গাটা আমরা তাদের কোনো ভূমিকা দেখতে পাইনি। হ্যাঁ, বরঞ্চ আমি তো মনে করি আমাদের এখন সৌভাগ্য যে আমাদের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি সহ অন্য দলগুলো, তারা যে এখনো বলে আমাদের 50 জন নারী আসনে কোনো প্রয়োজনই নেই, কারণ তাদের সংসদে আমরা কোনো ভূমিকা দেখছি না। সংসদে ঠিক যে অর্থে একজন নারীকে প্রয়োজন আইন প্রণয়নের জন্য, নীতিমালা প্রণয়নের জন্য, এই জায়গাগুলোতে যদি আমরা তৈরি করতে না পারি মাঠ পর্যায়ে থেকে, তাহলে আমাদের নারীরা সামনে আসতে পারবে না। আমরা যদি এই 50 আসনকে যদি ভাগ করে দিতে পারি, 50 আসনের মধ্যে 25টা আসন যদি পেশাগত জায়গা থেকে আনি, তাহলে আমরা দেখব যে এই মানুষগুলো পরবর্তীতে রাজনৈতিক দলগুলোতে একটা অ্যাসেট হিসেবে কাজ করছে এবং তাদের নেতৃত্বে আমরা সামনে দেখব। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে তাদেরকে এভাবে মনোনীত করার প্রয়োজন নেই, তাদেরকে করার প্রয়োজন নেই। আমরা যদি তাদেরকে প্রপারলি আমাদের রাজনৈতিক এরিনার মধ্যে আনতে পারি, তাহলে দেখা যাবে তারা নিজেরা ইলেকশন করে ছেলের সাথে ফাইট দিয়ে তারা সাংসদ নির্বাচিত হবে। আমি আপনাকে একটা জিনিস বলি, 2014 কি 15 সালে রুয়াউদ্দৌলা মতিনকে এই অ্যাথলেটিক্স ফেডারেশনের কোনো একটা তাকে দায়িত্ব দেওয়া হয়। উনি কিন্তু একজন কর্পোরেট উইমেন। এই নারী বর্তমানে বিসিসিবির পরিচালক হিসেবে আসলো। তাহলে একজন নারীকে যদি আপনি সামনে আনতে হয়, তাকে পদটা তৈরি করে দিতে হবে, জায়গাটা। হ্যাঁ, আমরা একজন নারী সংগঠক হিসেবে ওনাকে এখন দেখছি। উনি ক্রিকেট এবং অন্যান্য ক্ষেত্রেও কাজ করছেন। এখন আমাদের অন্য সেক্টর নারীদেরকে আমাদের সংসদে আনতে হবে বা প্রতিনিধিত্বশীল জায়গাগুলোতে আনতে হবে, এবং রাজনৈতিক দলগুলো খোলা মনে তাদেরকে গ্রহণ করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নারীর জন্য পরিবেশটা তৈরি করতে হবে। এবং নারীর উপর যেই অভিযোগ, মানে আমরা যে নারী নিপীড়নের যে অভিযোগগুলো দলের অভ্যন্তর থেকে পাই, এগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রত্যেকটা দলে থাকতে হবে। তাহলে নারীরা অনেক বেশি আগ্রহী হবে রাজনীতিতে আসার জন্য। তখন আর মানে তাদেরকে কি সরাসরি নির্বাচন নাকি মনোনয়ন দেওয়া, এইভাবে এটা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ আহমেদকে সময় দিয়ে আমাদের খোলা বয়ানের সাথে থাকার জন্য। আপনার মতামত নিশ্চয়ই আমাদের দর্শকদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো একটি পর্বে। ধন্যবাদ।